ফেসবুক এবং ওয়েব অ্যাপ থেকে তোমরা যারা জয়েন করছো তোমরা কি সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? ফেসবুকে মনে হয় স্টার্ট হয়নি। আচ্ছা, স্টার্ট হয়েছে এখন। আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক এবং ওয়েব অ্যাপ থেকে ক্লাসটা করছো তোমরা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? আমি এখনো কোনো ফেসবুকের রেসপন্স পাই নাই। হ্যাঁ, ফেসবুকে একজনকে দেখতে পাচ্ছি। জানি না যে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, হ্যাঁ এখন দেখা যাচ্ছে ফেসবুকে। ওকে। আর এদিকে আমাদের ওয়েব অ্যাপেও ক্লিয়ার। ওয়েব অ্যাপে যারা আছে ক্লিয়ার। ওকে। আমাদের চ্যাপ্টার ওয়াইজ দাগানো বইয়ের পিডিএফ দিলে ভালো হয়। আচ্ছা, তুমি এটা বলছো, এটা ইতিমধ্যে এটার আমি একটা ব্যবস্থা করার জন্য প্ল্যান করছি ইতিমধ্যে। আমার যেহেতু তুমি দাগানো বইয়ের পিডিএফটা চাইছো, এটা নিয়ে আমাদের কাজ শুরু হয়েছে, তো এটা দেওয়ার ব্যবস্থা করব, তাহলে সমস্যা নাই। ঠিক আছে, এটা তোমাদের হেল্প করবে। দাগানো বইয়ের পিডিএফ, যেই চ্যাপ্টার যেই বই থেকে পড়তে হবে, যেমন বেশিরভাগ আমি তো বলছি বেশিরভাগ চ্যাপ্টার ফার্স্ট পেপারের, বিশেষ করে হাজারি স্যারের বই থেকে পড়বো। আর সেকেন্ড পেপারের বই মূলত আমাদের দুইটা বই মিক্সড করে পড়বো। একটা কবির স্যারের বই তো অবশ্যই, তার সাথে হাজারি স্যারের বই কম্বাইন করে আমরা পড়বো সেকেন্ড পেপারটা। সেকেন্ড পেপারে বিশেষ করে জৈব যৌগটা আর কি। আসসালামু আলাইকুম, ভালো আছে সবাই? কি অবস্থা? তো আমাদের দেখতে দেখতে আজকে আবার আমরা 16 নাম্বার ক্লাসে চলে আসছি। হ্যাঁ, ভালো আছে আলহামদুলিল্লাহ। বিভোর দত্ত। সাইকেল 2 শেষ হতে কয়দিন লাগতে পারে? আমি সাইকেল 2 শেষ হওয়ার বিষয়টা হচ্ছে, সাইকেল 2 আমাদের শেষ হবে আগামী মাসের ফার্স্ট উইকে ইনশাল্লাহ। আগামী মাসের ফার্স্ট উইকে। তো সেক্ষেত্রে চ্যাপ্টার 2 তে আমার প্ল্যান আছে যে 12টার মতো ক্লাস নেওয়া, বাকিটা দেখা যাক। ওকে। এটা কি লাস্ট ক্লাস? না না না, চ্যাপ্টার 3 এর লাস্ট ক্লাস কেন এটা হবে? কি বলো তুমি? চ্যাপ্টার 3 এর কেন, ডি অরবিটালই তো, এসপি ডি অরবিটাল তো মিনিমাম 2টা, উপরে 3টা ক্লাস লাগবে। এইটা এস এস তো ব্লক মোটামুটি পড়েছি, কিন্তু পি ব্লক আর এস ব্লকের বাকিটা অংশ, আর ডি ব্লকের উপরে তো তোমাদের অবশ্যই দুইটা ক্লাস লাগবে। তো ঠিক আছে, আজকে আমরা অনেক কিছু জিনিসগুলা যেগুলো যেগুলো জিনিস আমরা পড়তে চেয়েছিলাম এই পর্যাবৃত্ত ধর্মে, সেই পর্যাবৃত্ত ধর্মের মধ্যে যে জিনিসগুলো আমরা পড়তে চেয়েছিলাম সেগুলো আমরা বাকি জিনিসটা পড়বো। তো তোমরা সবাই রেডি হয়ে থাকলে রেডি কথাটা বলে দাও, আমরা শুরু করে দেই। সবাই যদি রেডি হয়ে থাকো, রেডি কথাটা বলে দাও। আমরা কোন পর্যন্ত পড়ছিলাম? আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎনতাকতা সব পড়ছি। আমরা আজকে কি পড়বো বলো? আমরা আজকে প্রথমত পড়বো হচ্ছে ধাতব ধর্ম। প্রথমত পড়বো ধাতব ধর্ম। বলো। এই যে ধাতব ধর্ম সম্পর্কে তোমাদের একটা ধারণা দিয়েছিলাম। আমি বলছিলাম উপর থেকে নিচে যত তুমি আসবা, ধাতব বন্ধন, এই ধাতব বন্ধনটা শক্তিশালী হয় নাকি দুর্বল হয়? একই গ্রুপে উপর থেকে নিচে আসলে, একই একই গ্রুপে উপর থেকে নিচে আসলে ধাতব বন্ধনটা শক্তিশালী হয় নাকি দুর্বল হয়? ধাতব বন্ধন শক্তিশালী হয় নাকি দুর্বল হয়? কি বলছিলাম? ধাতব বন্ধনটা দুর্বল হয়, কিন্তু ধাতব ধর্ম বৃদ্ধি পায়। কেন? কারণ ধাতব ধর্ম বলতে কি বুঝায়? ধাতব ধর্ম বলতে যেটা বুঝায় সেটা হচ্ছে যে তোমার ইলেকট্রন ত্যাগের ক্ষমতা, ইলেকট্রন
ত্যাগ করার ক্ষমতা। তো একই গ্রুপে উপর থেকে নিচে আসলে, উপর থেকে নিচে ধাতব বন্ধন শক্তিশালী হয়, ধাতব বন্ধন দুর্বল হয়, ধাতব বন্ধন দুর্বল হয় আর ধাতব বন্ধন দুর্বল হয় এক্ষেত্রে ধাতব ধর্ম বৃদ্ধি পায়। আর পর্যায়ে বাম থেকে, আচ্ছা এই জিনিসটাকে একটু উপরে লিখে দেই, পর্যায়ে বাম থেকে ডানে ধাতব ধর্ম হ্রাস পায়। আচ্ছা, তো তোমাদের মোটামুটি এই জিনিসগুলা তোমাদেরকে জানতে হবে যে কোনটাতে ধাতব ধর্ম বৃদ্ধি পাচ্ছে, কোন জায়গায় ধাতব ধর্ম হ্রাস পাচ্ছে। এগুলো এখানে একটা কথা বলি যে ধাতব ধর্ম আর ধাতব বন্ধন এই দুইটা জিনিস যেহেতু ভিন্ন, খুব সিনসিয়ারলি এটার অ্যান্সার দিবা। যে তোমাকে যদি বলে ধাতব ধর্ম, তাহলে তুমি বুঝবা যে কোনটা ভালো ধাতু। তুমি এইভাবে চিন্তা করবা, যত বাম পাশে নিচে যাওয়া যায় সে তত ভালো ধাতু, বাম পাশে নিচে। তার মানে তুমি নিচে গেলে ভালো ধাতু পাবা, ধাতব ধর্ম বৃদ্ধি পাবে। আবার বামে গেলে ভালো ধাতু পাবা, অর্থাৎ ডানে গেলে ধাতু ধর্ম হ্রাস পাবে। নিচে গেলে ধাতু ধর্ম বৃদ্ধি পাবে, ডানে গেলে ধাতু ধর্ম হ্রাস পাবে। তাহলে এই জিনিসটা দিয়ে তুমি খেয়াল করবা। আচ্ছা, সেকেন্ড ইস্যু হচ্ছে এইখানে তোমাকে তোমার যেই জিনিসটা আসে সেটা হচ্ছে উপধাতু সম্পর্কে। আচ্ছা সেকেন্ড, এটা কি ক্লিয়ার? হ্যাঁ, ওকে লাপিস। এইটা একটু আমাকে বলো তো, এটা কি তোমরা ক্লিয়ার হইছো? আমি যে কথাটা বলছি এটা কি ক্লিয়ার হইছো? উপর থেকে নিচে আর বাম থেকে ডানে। তোমাদের কমেন্ট দেখা যাচ্ছে না কেন এখানে? হুম, ঐশী এখনো নাম রাখি নাই, আমার ছেলের এখনো নাম রাখি নাই। আচ্ছা, তোমরা সাজেশন দিও আর কি, দেখি। আচ্ছা শোনো, এখন আমরা যেই জিনিসটা দেখব সেটা হচ্ছে এরকম যে তোমাদের কিছু কিছু মৌল আছে যারা ধাতু আর অধাতুর মাঝখানে আছে, এদেরকে আমরা আমরা বলি হচ্ছে অপধাতু। অপধাতু নাম শুনছো তোমরা? অপধাতুর নাম শুনছো? কমেন্ট করো তো, অপধাতুর নাম শুনছো? যেটাকে মেটালয়েড বলা হয়, নাম শুনছো? মেটালয়েড নাম শুনছো? বা সেমি মেটালস? ওকে, তো
এই এই সব এগুলো এগুলো তোমাদের আগে অনেকগুলো ছন্দ ছন্দ আকারে এগুলো মনে রাখা হইতো, ছন্দ ছন্দ দিয়ে। যেমন একটা ছন্দ ছিল যে, আগে আমি মৌলগুলোর নাম বলি। এটা হচ্ছে 1 নম্বরে হচ্ছে বোরন, বোরন, তারপরে হচ্ছে সিলিকন, তারপরে জার্মেনিয়াম, তারপরে আর্সেনিক, তারপরে এন্টিমনি, তারপরে টেলুরিয়াম। দেখো এখানে হচ্ছে 6টা, এই ছয়টা তুমি ডিরেক্টলি মুখস্থ রাখতে পারো। একটা ছন্দ আমি বিভিন্ন জায়গায় দেখতাম, সেটা হচ্ছে বড় ছেলে আচ্ছা, বড় ছেলে যেন আজ সবচেয়ে তেলবাজ। আগে ছিল সবচেয়ে বড় আতেল, এরকম ছিল একটা, ঠিক আছে? একটু দেখো তো, এটা বড় ছেলে সিলিকন যেন জার্মেনিয়াম আর্সেনিক এন্টিমনি এসবি সবচেয়ে তেলবাস। তাহলে তোমার বোরন আছে, সিলিকন আছে, জার্মেনিয়াম আছে, আর্সেনিক আছে, তারপরে তোমার এন্টিমনি আছে এবং হচ্ছে টেলুরিয়াম আছে। এটা কি বুঝতেছো? বুঝছো? এই কয়েকটা তুমি মুখস্থ করে ফেলবা, এগুলো হচ্ছে অপধাতু এগুলো। আর দুইটা ক্লাসে এই চ্যাপ্টার শেষ করে দেবো ইনশাল্লাহ, 2টা বা 3টা, ম্যাক্সিমাম 3টা, দুইটা ক্লাসে বা 3টা ক্লাসে শেষ করে দেবো। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি সবগুলা পর্যায়বৃত্ত ধর্ম পড়ে ফেলছি। তোমাদের এখন একটা কাজ হবে। সাধারণত পর্যায়বৃত্ত ধর্ম তুমি দেখবা যে গ্রুপের মধ্যে, একই গ্রুপের মধ্যে নিচে গেলে, কোনোটা নিচে গেলে, যেগুলো নিচে গেলে কমে, সেগুলো ডানে গেলে বাড়ে, নিচে কমে ডানে বাড়ে। আচ্ছা, তোমাদেরকে এইভাবে করে না দিই, এভাবে করে না দিয়ে গ্রুপ আর পর্যায় ভিত্তিকে আসি, দুইটা ইয়া দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। তোমাদের সামারি যদি একটু করে ফেলো। একটু সামারি করে দেই, হয় নাই এটা তো হচ্ছে। বলো, আমরা এক এক করে, এবার আমরা এক এক করে যে কাজটা করব, বিভিন্ন পর্যাবৃত্ত ধর্ম নিয়ে আমরা এখানে লিখব, এবং তোমরা এক এক করে তোমরা বলবা যে আকারে কি ঘটে,
হুম, তারপরে এরকম করে আমরা এক এক করে বলবো। বলো, এখানে আমরা যদি বিভিন্ন ইয়েগুলো নিয়ে আলোচনা করি, একটা হচ্ছে আকার, আরেকটা হচ্ছে তোমার, আমরা যদি সিরিয়ালি এখানে বলি আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি। আচ্ছা, এই জায়গায় এগুলো না লিখি, এখানে তোমাদের আরেকটা পেজ নেই, কতগুলা জিনিস আছে আমরা একবারে লিখে ফেলি, তারপর এখান থেকে আমরা বের করব। তোমাদেরকে একটা আমি মনে করো এটা কুইজের মতো বলতেছি, কুইজ 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 দেখা যাক। এখানে 8, 9, 10, 11, 12। একটা ক্রাইটেরিয়া হচ্ছে যে মনে করো এ নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে ডানে বারে নিচে কমে, মানে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। এইটা হচ্ছে এ নাম্বার ক্যাটাগরিতে কে কে পড়ছে তোমরা আমাকে বলতে পারবা দেখি, মানে কত কত নাম্বার গুলা এ নাম্বার ক্যাটাগরিতে পড়ছে, যারা ডানে বাড়ে কিন্তু নিচে কমে, দেখি কে কে তোমরা একটু বলো দেখি। ডানে বাড়ে নিচে কমে, ডানে বাড়ে নিচে কমে। কতগুলা, কি কি বলো, কারা কারা আছে এ নাম্বার ক্যাটাগরিতে কে কে পড়ছে? ফাহাদ হোসেন বলছে, ফাহাদ বলছে 2, 3, 4, 7।
আর কি কি? আহ, আদিব বলছে 2 3 4 6 8 9। 2 3 4 6 8 9। আচ্ছা, ইন্টারেস্টিং। আব্দুর রহিম বলছে 2 3 6। তারপর এরকম অ্যান্সার দাও, অ্যান্সার দাও, চেষ্টা করো অ্যান্সার, অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, চেষ্টা করাটা জরুরি। পারো না পারো, ভুল হোক সমস্যা নাই, চেষ্টা করো। 2 3 4 6 7। আচ্ছা, অনেক। তুই দিল 2 3 4 6 7। 2 3 4 7। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমরা মোটামুটি অনেকেরই উত্তর পেয়ে গেছি, আমরা শুরু করতে পারি আমাদের জিনিসটা। তো প্রথম কথা হলো, প্রথম কথা হলো আকার। আকার হচ্ছে নিচে গেলে বাড়ে, ডানে কমে। তাহলে এটা তো অপোজিট, এই জিনিসটা ওইটার অপোজিট। এর অপোজিট ছিল এই তিনটা জিনিস আমাদের মনে থাকার কথা। আমি বলছি আয়নীকরণ শক্তি, ইলেকট্রনের শক্তি, তড়িৎকতা। এরা ডেফিনেটলি হচ্ছে আকারের অপোজিট। 2 3 4 তো হবেই, তাই না? 2 3 এবং 4 এরা হচ্ছে আকারের অপোজিট। এরা ডানে বাড়ে, ডানে বাড়ে এবং নিচে কমে। 2 3 4 100% হবে। আচ্ছা, ধাতব ধর্ম অধাতব ধর্মের মধ্যে তো একটা হবেই। তোমাদেরকে কি বললাম? ধাতব ধর্ম কি হয়? নিচে বাড়ে আর হচ্ছে ডানে কমে, ধাতব ধর্ম। তাহলে অধাতব ধর্ম কি হবে? তার উল্টা। অধাতব ধর্ম তার উল্টাটা হবে। তাহলে 6 নাম্বারও ডেফিনেটলি হবে, অধাতব ধর্ম ডেফিনেটলি হবে। কথা কি বুঝলা? এই কথা বুঝছো? আমরা একটু আগে কি বললাম? একই গ্রুপে যত উপর থেকে নিচে যায় ধাতব ধর্ম বৃদ্ধি পায়, তাহলে অধাতব ধর্ম হ্রাস পায়। তার মানে অধাতব ধর্ম হ্রাস পায়, বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়, তাহলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়। সেই জন্য তো অধাতুগুলা ডান পাশে আছে। অধাতুগুলা একটা পর্যায় সারণী কোন পাশে আছে? ডান পাশে। ধাতুগুলো কোন পাশে আছে? বাম পাশে। বুঝছো? তার মানে ঠিক আছে, আমাদের এখানকার মধ্যে পড়বে অধাতব ধর্ম। গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, এইটার ক্রম ঠিক নাই। এটার ক্রম কিন্তু ঠিক নাই, এটা কোথাও আমরা ফেলতে পারবো না। এটা ক্রম ঠিক ঠিক নাই, এটাকে আমরা ডিরেক্টলি আমরা বলতে পারবো না। আচ্ছা, যোজ্যতা, একে বলতে পারবো কিনা? অ্যান্সার হচ্ছে যোজ্যতা উপর থেকে নিচে গেলে তো বাড়ে বা কমে না, বাম থেকে ডানে গেলে বাড়ে। কিন্তু যোজ্যতাকে বলতে পারবো না, এই জন্য ও তো উপর থেকে নিচে গেলে বাড়ে বা কমে না, ওটা তো একই থাকে। গ্রুপে কোনো চেঞ্জ নাই, গ্রুপে তো ওর কোনো চেঞ্জ নাই। কথা বুঝছো? এইবার দেখো অক্সাইডের ক্ষারধর্মিতা। বলো তো, বাম দিকের অক্সাইড গুলা বেশি ক্ষারধর্মী নাকি ডান দিকের অক্সাইড গুলা বেশি ক্ষারধর্মী? আমরা জানি বাম দিকের অক্সাইড গুলা বেশি ক্ষারধর্মী, মানে বামের অক্সাইড গুলা বেশি ক্ষারধর্মী, ডানের অক্সাইড গুলা কি কম ক্ষারধর্মী, তাই না? আস্তে আস্তে অম্ল ধর্মটা বৃদ্ধি পায়। এটা কি মনে আছে? ক্ষারধর্মিতা, ক্ষারধর্মিতা বাম থেকে ডানে গেলে কি ক্ষারধর্মিতা যদি আমরা বলি, তাহলে কি হবে? বাম থেকে ডানে গেলে ক্ষারধর্মিতা কিন্তু হ্রাস পাচ্ছে, কারণ বামগুলা বেশি ক্ষারধর্মী। আর উপর থেকে নিচে গেলে কি হয়? উপর থেকে নিচে ক্ষারধর্মিতা বৃদ্ধি পায়। হ্যাঁ, ক্ষারধর্মিতা বৃদ্ধি পায়। তার মানে অক্সাইডের অম্লধর্মিতা, অম্লধর্মিতার কাহিনী কি হবে বলো? অম্লধর্মিতা, অম্লধর্মিতার কাহিনী কি হবে বলো? অম্লধর্মিতার কাহিনী বলতে পারবা? অম্লধর্মিতার কাহিনী কি হবে? হ্যাঁ, বাম থেকে ডানে গেলে মানে এইটা আমাদের হবে আর কি। উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পাবে, সরি, উপর থেকে নিচে গেলে হ্রাস পাবে, এবং বাম থেকে ডানে গেলে মানে ক্ষারধর্মিতার উল্টা। অক্সাইডের ক্ষারধর্মিতা যেহেতু নিচের ক্ষারধর্মিতা বেশি, আবার বাম পাশের ক্ষারধর্মিতা বেশি, তাহলে অম্লধর্মিতা কি হবে? ডান পাশে বেশি, উপরের দিকে বেশি, অম্লধর্মী বেশি হবে। বুঝছো? 8 নাম্বারটা বুঝি নেই। 8 নাম্বারটা হচ্ছে একই গ্রুপে, একই গ্রুপে তো উপর থেকে নিচে তো একই যোজনী। যেমন গ্রুপ 1 এর যোজনী কত? 1 1 1 1। এ কি গ্রুপে কি আসলে বাড়লো? উপর থেকে নিচে আসলে বাড়লো বা কমলো? কমে নাই তো, বাড়েও নাই তো। তার মানে এই ক্রাইটেরিয়ার জন্য হয়নি। এইটা ক্রাইটেরিয়া ঠিক আছে, যে যোজ্যতা বাম থেকে ডানে গেলে যে বাড়তেছে, এটাতে ঠিক আছে, এইটাই মানছে, ওইটা মানে নাই। মানে আমাদের দুটাই মানতে হবে। তো দুটাই মানবে এমন কারা, তাদেরকে আমরা খুঁজতেছি। আচ্ছা, জারণ ক্ষমতা বিজারণ ক্ষমতার মধ্যে তো একটা হবে, কোনটা হবে বলো? ডানে বাড়ে বামে কমে। জারণ ক্ষমতা মানে হচ্ছে যে কে ভালো হচ্ছে, মানে জারণ করার ক্ষমতা। বলো জারণ ক্ষমতা কি হবে? বলতে পারবা? কে বলতে পারবা? বলো।
কোনটা হবে? ডানে বাড়ে নিচে কমে, কোনটা? দুইটাই মানতে হবে, হ্যাঁ দুইটাই মানতে হবে। এমন কারা কারা আছে বলো বলো বলো, কারা কারা পারতেছো? আচ্ছা তোমরা আমাকে বলো তো, যে বাম পাশের গুলা বেশি ভালো জারক নাকি ডান পাশের গুলা? জারক বিজারক তোমরা কি চিনো? জারক জারক এই জারক কি, যে ইলেকট্রন গ্রহণ করে নাকি ত্যাগ করে? আচ্ছা বাদ দাও, জারক কোন জায়গায় আছে বিজারক কোন জায়গায় আছে সেটা আগে বলো। জারণ গ্রহণ করে না ত্যাগ করে, বিজারণ গ্রহণ করে নাকি ত্যাগ করে, এগুলো তোমরা কি জানো? বিজারক, বিজারক কারা? ধাতুগুলা হচ্ছে বিজারক, ধাতুগুলা বিজারক। তাহলে এরা কোথায় আছে? পর্যায়ের বামে আছে, বাম পাশের গুলা। যে যত ভালো ধাতু সে তত ভালো বিজারক, যে যত ভালো ধাতু সে তত ভালো বিজারক। তাহলে মানে ধাতব ধর্ম যার ভালো সে হচ্ছে তত ভালো বিজারক। তাহলে তোমরা অধাতব ধর্ম যার ভালো সে তত ভালো জারক। তাহলে এইখানে এখানে কোনটা হবে বলো, এখানে হবে কোনটা বলতে পারবা? আমাদের জারণ ক্ষমতার কথা যদি বলি, জারণ ক্ষমতা ডানে বাড়ে এবং নিচে কমে, তার মানে এটা হবে হচ্ছে 11 নম্বর, লাস্টেরটা হবে 11 নম্বর। সবাই কি পারছো? জারণ ক্ষমতা মানে কি এটা কিন্তু বুঝতে হবে। কোথায় গেল? জারণ ক্ষমতা মানে কি বুঝো? জারণ ক্ষমতা মানে কি? এটা যদিও আমাদের মানে সেকেন্ড পেপারে আছে। জারণ ক্ষমতা মানে কি? অন্যকে জারিত করার ক্ষমতা, অন্যকে জারিত করার ক্ষমতা, অর্থাৎ ভালো জারক। কে ভালো জারক জানতে চাই যদি আমি, জারণ ক্ষমতা বলতে হচ্ছে ভালো জারক বুঝায়। তাহলে জারণ ক্ষমতা বলতে তুমি জারক, ভালো জারক গুলা কি কি পর্যায় সারণীতে ডানে পাবা নাকি বামে পাবা? ভালো জারক গুলাকে তুমি পর্যায় সারণীর ডান পাশে উপরের দিকে পাবা ভালো জারক। দেখো পর্যায় সারণীর ডান পাশে উপরের দিকে পাবা, তার মানে ডানে গেলে বাড়ে, তাহলে জারণ ক্ষমতা বাড়ে। জারণ ক্ষমতা মানে তুমি জারক, জারক হিসেবে ভালো। কথা কি বুঝছো? ক্লিয়ার? এটা কি বুঝতে পারছো? ক্লিয়ার হইছো? একটু বইলেন, আচ্ছা ভেজাল লেগে যায়। একজন বলছে জারণ বিজারণ এগুলো বিষয়গুলো একটু বইলেন, ভেজাল লেগে যায়। আচ্ছা বইলে দেই তাহলে। এইটা আজকে থেকে আর ভেজাল লাগানো যাবে না। আগে শুনো, জারণ বিজারণ জারক বিচারক, সবাই সবাই টাইটেল এটাও দিয়ে রাখো। এটা যেহেতু আসছে, এটা এটা একবারে যাতে ভেজাল না লাগে এই ব্যবস্থা করে দিয়ে দিই। ছোটবেলার জিনিস তাই না? জারণ বিজারণ আর কি? জারক বিজারক। আমি একেবারে ছোটবেলা থেকে জারণ নামটা শুনলে বলতাম সারণ, এই জারণ মানে সারণ, জারণ মানে সারণ, খালি এটা বলতাম। এই জারণের সাথে সারণ সম্পর্কিত। জারণ বললেই আমরা বলবো ছারণ, জারণ মানে ছারণ। ঠিক আছে? জারণ মানে ছারণ। জারণ মানে কি ছারণ? ইলেকট্রন ছারণ। কি ছারণ? ইলেকট্রন ছারণ। তাহলে জারণ বিজারণ হবে, এটা বিজারণ। তাহলে বিজারণ মানে হবে গ্রহণ, বিজারণ মানে হবে গ্রহণ। জারণ ছারণ, তাহলে মনে রাখবা জারণ হচ্ছে ছারণ। কি ছারণ? ইলেকট্রন ছারণ। ওকে। আর জারক বিজারক ছোটবেলা থেকে আমরা ওই ছন্দটা বিভিন্ন স্যাররা বলতো, সবসময় ভালো লাগতো ছন্দটাই। সেটা কি বলতো? জাগ্রত বিদ্যান। নামটা শুনছো? জাগ্রত বিদ্যান, এই নামটা আমরা শুনতাম, জাগ্রত বিদ্যান। তখন বলা হইতো এরকম যে যাতে, যাতে হচ্ছে জারক, গ্রোতে হচ্ছে গ্রহণ, গ্রোতে গ্রহণ, তাহলে জারক গ্রহণ, জারক গ্রহণ করে। বিতে হচ্ছে বিজারক,
আর দানে হচ্ছে দান করে, তাহলে জারক গ্রহণ করে, বিজারক দান করে। এই জিনিসটা আমরা এইভাবে করে শিখতাম, জারক গ্রহণ করে, বিজারক দান করে, এই কথাগুলা। জারণ মানে ছাড়ন, হ্যাঁ, জারক জারণ মানে ছাড়ন, আর বিজারণ মানে গ্রহণ। তুমি যেই জায়গায় আসো একটা বিক্রিয়ার মধ্যে, তারপরে তোমার ভেজাল লেগে যাবে, একটা বিক্রিয়ার মধ্যে তারপরে তোমার ভেজাল লেগে যাবে। এইটার জন্য আমি আরো একটা জিনিস শিখছিলাম, আরেকটা জিনিস একটু এক্সট্রা শিখছি, সেটা হচ্ছে জারণ সংখ্যা দিয়ে। জারণ সংখ্যার জন্য একটা জিনিস আমি এক্সট্রা শিখছি, জারণ সংখ্যা। এইটা আমার খুব কাজে লাগতো। আমি বলতাম ব ফর ব, ব ফর ব, ব ফর ব মানে বতে বিজারক, বতে বাড়ে, বিজারকের বাড়ে, কি বাড়ে? জারণ সংখ্যা বাড়ে। এইটুক জিনিস মনে রাখতাম, আমার জীবন অনেক সহজ হয়ে গেছিল এইটুক মনে রাখার ফলে। বিজারকের বাড়ে, ব ফর ব। কিরকম আমি তোমাকে বলি জীবনটা কেমনে সহজ হয়েছে। ধরো মনে করো FeCl2, দেখো ভালো করে, FeCl2 প্লাস Cl2 মিলে FeCl3 হয়েছে। তো কোশ্চেনে বলছে যে FeCl2 জারক নাকি বিজারক। আমার ভেজাল লেগে যাইতো যে আরে ইলেকট্রন, আমি ক্লাস 10 এর কথা বলতেছি, 9 10 এর কথা বলতেছি, ভেজাল লেগে যাইতো, আরে এর আসলে ইলেকট্রন গ্রহণ করলো না, ত্যাগ করলো, তারপরে আবার হিসাব। আমি চিন্তা করবো জারক না বিজারক, ব ফর ব, বিজারকের বাড়ে, কি বাড়ে? জারণ সংখ্যা বাড়ে। আগে দেখো এখানে Fe এর জারণ সংখ্যা কত, এখানে Fe এর জারণ সংখ্যা কত বলো? এখানে Fe এর জারণ সংখ্যা হচ্ছে, আরে এখানে Fe এর জারণ সংখ্যা হচ্ছে +2, এখানে Fe এর জারণ সংখ্যা +3। বাড়ছে না কমছে? এই জারণ সংখ্যা বাড়লো না কমলো? বাড়ছে, তার মানে এ হচ্ছে বিজারক। এ কি বলো? এ হচ্ছে বিজারক, বুঝছো? এইটা যদি বলি ক্লোরিন, ক্লোরিনের এখানে জারণ সংখ্যা কত? 0, এখানে কত? -1। এই কোনো মৌলের জারণ সংখ্যা তো 0, মৌল হিসাবে যখন থাকে জারণ সংখ্যা তো 0। এখানে ক্লোরিনের কত? -1, ক্লোরাইড আকারে আছে -1, তাহলে কমলো না বাড়লো? কমছে। কমছে মানে কমে, মানে তাহলে জারক। কারণ ব ফর ব বিজারকের বাড়ে, তাহলে অবশ্যই কমে যায়, সে জারক। কথা কি বুঝছো? কথা কি বুঝছো? এটা তোমরা সেকেন্ড পেপারেও পড়বা। তাহলে এই কয়েকটা জিনিস, জারণ মানে ছাড়ন, ইলেকট্রনের কথা আসলে জারণ বিক্রিয়া না বিজারণ বিক্রিয়া, তাহলে জারণ মানে ছাড়ন। মনে করো একটা বিক্রিয়া তোমাকে দিছে, তোমাকে দিয়া বললো এটা কি বিক্রিয়া, ধরো MnO4- প্লাস মনে করো H+ মিলে Mn2+ প্লাস হচ্ছে H2O। ধরো এইখানে তোমার এরকম করে একটা বিক্রিয়া দিছে, তারপরে তোমার এখানে দেখা গেল এই পাশে চার্জ যেহেতু 7, এই পাশে 5টা ইলেকট্রন যোগ হয়েছে, এরকম এরকম একটা বিক্রিয়া দিল। এইটাতে তোমাকে বললো প্রথম কোশ্চেন, এটা জারণ বিক্রিয়া নাকি বিজারণ বিক্রিয়া? এটা জারণ নাকি বিজারণ বিক্রিয়া? কি করবা? তোমাকে যদি কোশ্চেন আসে জারণ নাকি বিজারণ, তাহলে প্রথম বিষয় হচ্ছে জারণ মানে ছাড়ন, ছাড়ন মানে কি? ইলেকট্রন ছাড়ন। আর বিজারণ মানে তাহলে গ্রহণ, যেহেতু এখানে ইলেকট্রন গ্রহণ হয়েছে, তাহলে এটা কি বিক্রিয়া? এটা বিজারণ বিক্রিয়া। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটা বিজারণ বিক্রিয়া। কথা কি বুঝছো কি বুঝো নাই? এটা কি বিজারণ বিক্রিয়া। তোমার এখন যদি কথা আসে, তুমি দেখবা এটা জারক নাকি বিজারক। মনে করো এ জারক নাকি বিজারক, তোমাকে এটা কোশ্চেন করলো, এ জারক নাকি বিজারক, ঠিক আছে? এ জারক নাকি বিজারক এটা কোশ্চেন করলো। তো তোমার মনের মধ্যে দেখো, তোমার মনের মধ্যে আসতে পারে, আচ্ছা প্রথমে আমাকে বলো তো, মানে Mn O4- জারক নাকি বিজারক, কি মনে হচ্ছে? আচ্ছা তোমরা আগে এটা বাদ দাও, এটা কোশ্চেন এর আনসার করা বাদ দাও, বলো H+ এখানে জারক না বিজারক? এটা H+টা জারক নাকি বিজারক বলো? H+টা জারক নাকি বিজারক? বলো বলো, H+টা জারক নাকি বিজারক? কি হয়েছে বলো বলো। বলো। হ্যাঁ সুন্দর 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 অ্যান্সার দিচ্ছ। হ্যাঁ জারক, হ্যাঁ গুড, জারক, হ্যাঁ, কারণ এই যে গ্রহণ করছে না গাধার দল।
এই জন্যই বললাম এখানে ভেজালটা লেগে যাবে। দেখো এখানে এইচ প্লাস আছে, জারণ সংখ্যা কত? +1। এখানে এইচ কোথায় আছে? এখানে, এরও জারণ সংখ্যা +1। তার মানে এখানে এ জারকও না বিজারকও না। কথাটা বুঝো নাই মনে হয়। এ জারকও না বিজারকও না। এখানে কিন্তু এইচ প্লাস, কারণ এখানেও দেখো +1, এখানেও +1, জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে? হয় নাই। তার মানে কিন্তু এ জারকও না বিজারকও না, নাথিং। এ নট জারক নট বিজারক। বুঝছো কি কাহিনী? ইলেকট্রন দিয়ে হিসাব করতে গেলে কি প্রবলেম হয় বুঝতে পারছো? এখন MnO4 এর দেখো, এখানে জারণ সংখ্যা কত? এর হচ্ছে -2 × 4 মানে -8, পুরাটা মিলে -1 দরকার, তার মানে এর হবে +7। এর জারণ সংখ্যা বের করতে পারো না? জারণ সংখ্যা বের করা কি মুখে মুখে পারো না নাকি? এইভাবে করে ধরি Mn এর x প্লাস -2 × 4 ইকুয়াল -1, তারপরে x - 8 ইকুয়াল -1, তারপরে x ইকুয়াল -1 + 8 মানে x ইকুয়াল +7। এইভাবে লাগবে নাকি মুখে মুখে পারবা? বলো, এইভাবে লাগবে নাকি মুখে মুখে পারবা? পুরাটার মিলে -1, এর তো -2 × 4 মানে -8, তাহলে এর যদি -8 হয়, এর +7 হইলেই -1 হইতে পারে। এই কথা কি বুঝছো? মুখে মুখে পারবা? বুঝছো? ওকে, ক্লিয়ার? এইবার দেখো, এইবার খেলা দেখো। খেলাটা হইল যে এর হচ্ছে +7, এর এখানে +2 জারণ সংখ্যা, বাড়লো না কমলো? কমছে। কমলে কি হয়? কমলে হয় জারক। যা জারণ সংখ্যা কমে সেটা কি? ওই যে বিজারকের বাড়ে, তাহলে কমে কার? জারকের। তার মানে এখানে এ হচ্ছে জারক। এটা কিছুই না। ক্লিয়ার? সবাই বুঝছো? কারা কারা বুঝছো আমাকে একটু বলো দেখি, কারা কারা বুঝছো জারক বিজারকের বিষয়টা? তুমি জারণ বিক্রিয়া নাকি বিজারণ বিক্রিয়া এটা বলবা। জারণ মানে সারণ, বিজারণ মানে গ্রহণ। কিন্তু জারক নাকি বিজারক? বিজারকের বাড়ে, বিজারকের জারণ সংখ্যা বাড়ে। তুমি যে কোনোটা এখানে হিসাব করতে পারো। যেমন তোমার যদি মনে করো সোডিয়াম জারক নাকি বিজারক, তোমাকে যদি বলে নরমালি সোডিয়াম জারক নাকি বিজারক, তুমি সঙ্গে সঙ্গে চিন্তা করবা সোডিয়াম থেকে হয় কি? সোডিয়াম থেকে হয় সোডিয়াম প্লাস। তাহলে এটা 0 থেকে +1 হয়েছে, বাড়লো, বিজারকের বাড়ে, তার মানে এ বিজারক। যেহেতু বাড়ছে তার মানে এ বিজারক। তোমাকে যদি বলে ক্লোরিন জারক নাকি বিজারক, তুমি বলবা ক্লোরিন থেকে কি হয়? Cl- হয়। তাহলে এ 0 থেকে -1 হয়েছে, বাড়ছে না কমছে? কমছে। কমে কার? জারকের। তার মানে এটা হচ্ছে বিজারকের বাড়ে, তার মানে জারকের কমে, তার মানে ক্লোরিনটা হচ্ছে জারক। বুঝছো? ক্লিয়ার? একটু আমাকে বলো ক্লিয়ার কিনা। সবাই ক্লিয়ার হইছো? চ্যাপ্টার 4 এর একটা কোশ্চেন পারতেছিলাম না। আচ্ছা, তোমরা যারা সাইকেল 1-এ ছিলে, আজকে বা কালকে আমি একটা পোস্ট দিয়ে দিব তোমাদের জন্য। নেক্সট মানে তোমাদের তো ওই শুক্রবারে তোমাদের আছে, তোমাদের মেগা এক্সাম আছে। তার আগে বৃহস্পতিবারে আমি একটা এক্সট্রা ক্লাস নিব। এক্সট্রা ক্লাস বলতে একটু সলভ ক্লাস টাইপের কিছু নিব। আমাদের কিছু কিছু ইয়াতেও বাকি ছিল, ওগুলা মিলাই তোমাদেরকে আমি করে দিব আর কি। ঠিক আছে? কিছু নির্দেশনাও দিয়ে দিব, বুঝতে পারছো? বৃহস্পতিবারে আমি বলে দিব টাইমটা। ওকে, বুধবারে তো নর্মাল। কালকে তো আমাদের এইটা সাইকেলেরই ক্লাস আছে, এই সাইকেলের ক্লাস আছে। ওকে, ঠিক আছে। তাহলে তোমাদের এখন এইখান থেকে তোমরা একটু আমাকে বলবা, তোমাদেরকে যদি আমরা এইটা সাজাইতে বলি, এই 12টা এইখান থেকে তুমি ধারাবাহিকভাবে তুমি সাজাই ফেলতে পারবা না সবাই? যে আকারে কি হয় এইগুলা, এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিলাম। HW এই দুটা HW পারবা তোমরা? আকারের অপোজিট, আকারে তো এই জিনিসটার অপোজিট হয়, ডানে বাড়ে নিচে কমে, এই জিনিসটার অপোজিটটা। ঠিক আছে? হ্যাঁ, ম্যারাথন ক্লাসের বাকি অংশটা তো দিয়ে দিবই, সমস্যা নেই, এর মধ্যেই দিয়ে দিব, 2-1 দিনের মধ্যেই দিয়ে দিব। ওকে, ঠিক আছে। এইবার চলে আসো আমাদের এরপরের টপিকে। এরপরের যেই টপিকটা সেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। তোমাদেরকে ডাইপোল মোমেন্ট নিয়ে আমরা কিছু কথা বলবো। ডাইপোল মোমেন্ট এটা তোমরা এখনকার হাজারি স্যারের বই, তারপরে গো স্যারের বই, সব বইয়ে আছে ডাইপোল মোমেন্ট। ইদানিংকালে ডাইপোল মোমেন্ট থেকে বিভিন্ন পরীক্ষায় আসতেছে। কেন? আগে হাজারি স্যারের বইয়ে ছিল না, যেহেতু এটা গো স্যারের বইয়ে আগে থেকেই আছে।
হাজারি স্যারের বইয়ে যেহেতু ছিল না, তাই কি বলছে, ম্যারাথন ক্লাসের বাকি অংশটুকু দেওয়া হয়েছে চ্যাপ্টার 4 এ। না, দেওয়া হয়নি, 1-2 সপ্তাহে মানে 1-2 দিনের মধ্যে দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, আসো, তোমরা কি ফিজিক্সের সেকেন্ড পেপার শুরু করছো? স্থির তড়িৎ শুরু করছো? একটু জানাও তো, স্থির তড়িৎ পড়ছো? ওখানে ডাইপোল মোমেন্ট পড়ছো? হুম, পড়ো নাই? আচ্ছা, ঠিক আছে। তোমরা কি বলবিদ্যায় বলের ভ্রামক পড়ছো? বলের ভ্রামক, একটা বল সমান্তরাল বরাবর একদিকে কাজ করলে আরেকটা বল যদি সমমানের বিপরীত দিকে কাজ করে, মোমেন্ট, মোমেন্ট পড়ছো? মনে করো এফ বলের, এফ মানে দুইটা বল পরস্পর ডি দূরত্বে সমান্তরালে বিপরীত দিকে ক্রিয়া করলো, তাহলে মোমেন্ট কিভাবে করে বের করে? বলের মোমেন্ট, এটার এফ ইন্টু ডি, এগুলো কি পড়ছো? এরকমই তুমি চার্জের ক্ষেত্রে ফিজিক্সে পড়বা। আমাদের কেমিস্ট্রিতে আমি ব্যাখ্যা করতে গেলে ব্যাখ্যা করতে পারি, অযথা টাইম নষ্ট হবে। তোমরা আবার ফিজিক্সে পড়বা এরকম, আমরা যদি কিউ প্লাস কিউ এর মানে সমান আধারের দুইটা বিপরীতধর্মী চার্জকে একটা দূরত্বের মধ্যে রাখি, তাহলে ডাইপোল মোমেন্টের তৈরি হয়, ডাইপোল মোমেন্ট তৈরি হয়। তোমরা যদি এই জিনিসগুলো ফিজিক্সে পড়ে না বুঝো, আমাকে বললে আমি ভিডিও দিয়ে দিব, বুঝাই দেওয়ার জন্য ভিডিও দিয়ে দিব, অযথা এখানে আমি টাইম নষ্ট করতে চাচ্ছি না। তো এটা যদি ডি দূরত্বে রাখা হয়, এখানকার যে ডাইপোল মোমেন্ট যেটা আছে, ডাইপোল মোমেন্ট যেটা আছে, অ্যাকচুয়ালি এখানে আর এই তীর চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই, এটা তীর চিহ্ন দেওয়াটা ইরিলেভেন্ট। এটা হচ্ছে প্লাস কিউ আর মাইনাস কিউ দিলেই হয়ে যাচ্ছে, মানে প্লাস কিউ চার্জ আর মাইনাস কিউ চার্জ, এই দুইটা যদি পরস্পর একটা ডিস্টেন্সের মধ্যে থাকে, মনে করো ডি ডিস্টেন্সের মধ্যে আছে, তাহলে একটা ডাইপোল মোমেন্টের তৈরি হয়, যেটার পরিমাণ হচ্ছে কিউ ইন্টু ডি। এটার পরিমাণ কি? কিউ ইন্টু ডি। সাইকেল 5-এ, ওকে, আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন এখন দেখো যে আমরা এই ডাইপোল মোমেন্ট এইটার উপরে বেস করে আমরা বলি পৃথিবীতে কোনো পদার্থই, মানে কোনো একটা যৌগ কিন্তু 100% আয়নিক বা 100% সমযোজী হয় না। এর কিছু পার্সেন্টেজ, মনে করো কোনো একটা যৌগ যদি 90% আয়নিক হয়, সেটাকে আমরা আয়নিক যৌগ বলি। এখন 50%-এর চেয়ে যদি কমে যায়, তখন আস্তে আস্তে আমরা এটাকে সমযোজী বলি। যেমন AlCl3 এই যৌগটা আয়নিক নাকি সমযোজী? আয়নিক নাকি সমযোজী? এই জিনিসটা তোমার ব্যাপারটা হচ্ছে যে এর আয়নিক বৈশিষ্ট্যের চেয়ে সমযোজী বৈশিষ্ট্য বেশি, তাই এটাকে আমরা বলি সমযোজী। কিন্তু এইটা কিন্তু 100% সমযোজী না, কোনো একটা জিনিসে 100% সমযোজী বা 100% আয়নিক হয় না। তো বিষয়টা হচ্ছে এই ডাইপোল মোমেন্ট দিয়ে আমরা যেটা বের করতে পারি, একটা হচ্ছে এই ডাইপোল মোমেন্ট দিয়ে আমরা যেটা বের করতে পারি সেটা হচ্ছে যে কোনো একটা পদার্থ বা কোনো একটা সমযোজী যৌগ, কোনো সমযোজী যৌগ শতকরা কত শতাংশ, শতকরা কতটুকু
আয়নিক, এটা আমরা বের করতে পারি ডাইপোল মোমেন্ট দ্বারা। শতকরা কতটুকু আয়নিক, এটা বের করার জন্য মানে এখানে একটা প্রবলেম কি, এখানে যেই জায়গাটাতে প্রবলেম সেটা হচ্ছে কি, তোমরা চ্যাপ্টার 2তেও দেখবা এখানে আমরা সিজিএস একক নিয়ে কাজ করব চ্যাপ্টার 2-এ। আচ্ছা, এসআই একক নিয়ে কি কাজ করা যায় না? যায়। তুমি ভর্তি পরীক্ষায় কাজ করতে পারবা না? পারবা। এসআই একক নিয়ে ভর্তি পরীক্ষায় কাজ করা কি সহজ? অ্যান্সার হচ্ছে ইয়েস, এসআই একক নিয়েই সহজ। অদ্ভুত কারণে বিভিন্ন কলেজের টিচাররা সিজিএস একক ইউজ না করলে কেটে দেয়। কথাটা বোঝো নাই মনে হয়। একটা সূত্র আছে, মনে করো যেই সূত্রটা চ্যাপ্টার 2-তে, মনে করো রেডিয়াসের সূত্র, বিভিন্ন জায়গায় বিভিন্ন, তোমাদের কলেজে হয় কিনা আমি জানি না, তোমাদের কলেজে কার কার কলেজে হয় একটু জানাইতে পারো। সিজিএস এককে যদি তুমি সূত্রগুলো না লেখো কেটে দিবে, বিভিন্ন কলেজে হয়। তাই আমার যেটা সাজেশন, এইচএসসিতে সেফ থাকো, সেফ থাকার জন্য, কারণ এইচএসসিতে তোমার মার্কটা যাতে কেটে না দেয়। হ্যাঁ, এইচএসসিতে মার্ক যাতে কেটে না দেয়। হ্যাঁ বলো। হ্যাঁ, অনেক বড়, ওইগুলো অনেক টাইম লাগে। ওকে ওকে, তা কেটে যাতে না দেয়, তাই সিজিএস একক সম্পর্কে তোমাদেরকে ভালো ধারণা রাখতে হবে, ভালো ধারণা। এবং চ্যাপ্টার 2-তে আমি সেই ধারণাটা দিব। চ্যাপ্টার 2-এ তোমরা সব কনভার্সন করে ফেলতে পারবা, তোমাদের কাছে সব ইজি মনে হবে। মানে এখন অনেকের কাছে এসআই এককের চেয়ে সিজিএস এককটা একটা বোঝা মনে হয় অনেকের কাছে। তোমাদের যাতে ইজি মনে হয় সেই ব্যবস্থা আমি করে দেব, সমস্যা নেই, ঠিক আছে? ওকে, এখন দেখো যে আমরা প্রথম যেই জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে যে সিজিএস এককে তোমার এইখানে কি কি জিনিস মনে রাখতে হবে। তোমরা তো নর্মালি কি জানো 1 নিউটন সমান কত ডাইন? বলো, 1 নিউটন সমান কত ডাইন, এটা জানো? এসআই এককে 1 নিউটন সমান কত ডাইন? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। থ্যাংক ইউ নবী। হইল? হয় নাই তো? কই অ্যান্সার কই, তাড়াতাড়ি দাও। 1 নিউটন মানে কত ডাইন? কই হলো? বলো বলো বলো। আচ্ছা, সবাই 10⁷ দিচ্ছে তাই না? অস্তিত্ব মানে এগুলো কি ভেঙে ভেঙে তোমাদের পড়াইতে হবে? এফ ইকুয়াল এম এ, তার মানে এফ মানে 1 নিউটন, এম মানে 1 কেজি, এ মানে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1 কেজি মানে 10⁻³ গ্রাম। তোমরা ফিজিক্সে গেলে পড়ো নাই? মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করলে 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এই গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার মানেই তো ডাইন, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার মানেই তো ডাইন। তাহলে কত হইলো? 10⁵ ডাইন। আরে তোমরা কি এগুলো জানো না? আসলেই ফিজিক্স পড়াইতে হবে মনে হচ্ছে আমার। কি বলতেছ? মানে এখনো এটাতে কনফিউশন কেমনে হয়? এগুলো শিখো নাই? তোমার যদি এইটা আসতো, এই ডাব্লু ইকুয়াল হচ্ছে এফএস, এফ মানে হচ্ছে কাজ, কাজের ইউনিট কি? কাজের ইউনিট হচ্ছে জুল। 1 জুল সমান 1 নিউটন ইন্টু 1 মিটার। 1 নিউটন মানে কি 10⁵ ডাইন, আর 1 মিটার মানে কি 100 সেন্টিমিটার। ডাইন সেন্টিমিটার মানে কি? ডাইন সেন্টিমিটার মানে হচ্ছে আর্ক। 10⁵ আর 10⁵2 গুণ করলে 10⁷ হবে, তাই 10⁷ আর্ক। বলো এটার নাম কি হবে? 10⁷ আর্ক। বুঝছো? ক্লিয়ার? এটা ক্লিয়ার? বুঝছো? এনার্জির একক, তার মানে জুল থেকে আর্গে গেলে 10⁷, জুল থেকে আর্গে গেলে 10⁷। বুঝছো বুঝছো বুঝছো? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এই সিজিএস এককে ভেজালটা আরো আছে, ভেজালগুলো আরো আছে। সিজিএস এককে কোথায় ভেজাল আছে আরো বলো?
সিজিএস এককে আরো ভেজালগুলো যেই জায়গাগুলোতে আছে তোমার, তোমরা তোমরা 1 কুলম সমান, এখানে একটা ইএসইউ একটা ইউনিট আছে, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তোমরা কি জানো 1 কুলম সমান কত ইএসইউ? কে কে পারো বলো, বলো বলো, পারো? একটু বলো তো। পারি না কেন? তোমরা চ্যাপ্টার 2 একবারেই পড়ো নাই না? ইএসইউ নামটা শোনো নাই? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট 3 × 10⁹ ইএসইউ। এটা মনে রাখো। এটা কিভাবে করে বের করতে হয়, ইএসইউটা কিভাবে বের করতে হয়, এটা মূলত কুলম্বস ল থেকে আসে। তোমাদের 9-10-এ একটা কুলম্বস ল যে ছিল, এইটা তো এইটা তো তোমরা পড়ে আসছো, এই কুলম্বস ল এসআই ইউনিটে এটা পড়ে আসছো না? এটা কি পড়ে আসছো যে 1 কুলম্বের দুটি আধান পরস্পরকে 1 মিটার দূরত্বে রেখে যদি 1 নিউটন বল প্রকাশ মানে ইয়ে করে, 1 নিউটন যদি সমধর্মী ইয়ে হয় তাহলে তো বিকর্ষণ করবে। তাহলে সি এর মানটা এটাকেই বলবো আমরা হচ্ছে ওই যে সি এর ভ্যালু যে আসে, সি ইকুয়াল 1/4πε0 9 × 10⁹, এগুলো মনে আছে? নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, এগুলো কি মনে আছে? এটাই সিজিএস এককে যখন তোমার বের করবা সিজিএস এককে, তখন এই সি এর ভ্যালু 1 হয়ে যায়, Q1 Q2 বাই হচ্ছে আর স্কোয়ার হয়। আর এর মান যদি তুমি সেন্টিমিটারে নাও 1 সেন্টিমিটার, আর এইটা যদি 1 ডাইন হয়, আর এইখানে সি এর মান যদি 1 হয়, তাহলে এই কিউ এর মানগুলাকে বলা হয় হচ্ছে ইএসইউ ইউনিটে 1 ইএসইউ। এগুলো আমরা পড়বো নি, এটা চ্যাপ্টার 2 তে যায় পড়বো, চ্যাপ্টার 2 এ যায় পড়বো, এগুলো আমরা চ্যাপ্টার 2 তে যেয়ে পড়বো। এটা ইউএসইউ এর বিষয়টা, এটা চ্যাপ্টার 2 এ যেয়ে পড়বো। তো মনে রাখো এটা সিজিএস এককে, এটার মানটা এটার মানটা হচ্ছে সিজিএস এককে। আচ্ছা, যদি এটাও যদি না জানো, তোমরা আমাকে বলো তো ইলেকট্রন এবং প্রোটনের, ইলেকট্রন বা প্রোটনের যে চার্জ আমরা যে বলি 1.6 × 10⁻⁻19 কুলম, এটা ইউএসইউ এ কত হয় বলো দেখি? এটা তো পারার কথা, এটা জানো? এটা কি জানো? বলো বলো। বলো বলো, পারো না? সেকেন্ড চ্যাপ্টারে কি কি শেষ হলো? সেকেন্ড চ্যাপ্টারে তো কিছুই শেষ হয়নি। আচ্ছা, ইউএসইউ এটাকে গুণ দিয়ে দিলেই হয়ে যাবে। 1 কুলম মানে যেহেতু এত ইউএসইউ, এটা দিয়ে যদি গুণ দাও, তাহলে গুণ দিলে 4.8 × 10⁻⁻ কত আসবে বলো? 4.8 × 10⁻⁻10 ইউএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট এটা। ঠিক আছে? তো যাই হোক, এটা কিভাবে আসে সেটা পরের কথা। তোমরা জাস্ট প্রথমত এই দুটা জিনিস ভালো করে মুখস্থ রাখো। আর কিছু মুখস্থ রাখার মধ্যে একটা জিনিস মনে রাখো, এই একক পরিবর্তন শিখিনি। আচ্ছা ওকে, না শিখলেও সমস্যা নাই, জাস্ট তোমরা একক পরিবর্তনগুলো আমি শিখাই দিব। এখন মুখস্থ রাখো, ইলেকট্রন বা প্রোটনের চার্জ হচ্ছে 4.8 × 10⁻⁻10 ইএসইউ, এটা মনে রাখো আগে। আচ্ছা, আরেকটা আছে, সেটা হচ্ছে এই যে আমরা যে ডাইপোল মোমেন্ট, যখন আমরা বলি ডাইপোল মোমেন্ট, তোমরা নিজেরা বুদ্ধি করে বলো তো, ডাইপোল মোমেন্ট মানে যেহেতু কিউ ইন্টু ডি বা কিউ ইন্টু আর, তাহলে এটা যদি সিজিএস এককে হইতো, এসআই এককে হইতো, এটার ইউনিট কি হইতো?
এসআই এককে এটা কি চার্জ কি কুলম, আর মানে কি, আর মানে মিটার, কুলম মিটার হইতো। এখন কি হবে, এখন হবে হচ্ছে কি বলতো, এখন হবে কুলম্বের জায়গায় কি চলে আসবে ইএসইউ, আর মিটারের জায়গায় কি চলে আসবে সেন্টিমিটার। এটা কি বুঝছো? এটা কে বুঝছো একটু জানাও। ইএসইউ সেন্টিমিটার, এটা কি বুঝছো? ওকে, আচ্ছা। এখন এই ইউএসইউ সেন্টিমিটার যে আছে, এই ইউএসইউ সেন্টিমিটারের সাথে আমাদের ডাইপোল মোমেন্টের, আমাদের সিজিএস ইউনিট একটা আছে ডাইপোল মোমেন্টের, ডাইপোল মোমেন্ট এর একটা ইউনিট আছে যেটাকে বলে ডিবাই, বড় হাতের ডি দ্বারা প্রকাশ করা হয় ডিবাই। এই ডিবাই এর সাথে এই ইএসইউ সেন্টিমিটারের একটা রিলেশন আছে। 1 ডিবাই মানে ডিবাই দিয়ে, ডিতে হচ্ছে ডিবাই, ডিবাই রিপ্রেজেন্ট করে। 1 ডিবাই সমান হচ্ছে 10 টু দি পাওয়ার -18, 10 টু দি পাওয়ার -18 ইএসইউ সেন্টিমিটার, ইএসইউ সেন্টিমিটার। আবার দেখো ভালো করে, তাহলে কোন জিনিস মুখস্থ করবা বলো? তাহলে মুখস্থ করলা কি? মুখস্থ করলা প্রোটন বা ইলেকট্রনের চার্জ। এখন দেখো সব পারবা, প্রোটন বা ইলেকট্রনের চার্জ কি, এই মুখস্থ হয়েছে। ইউএসইউ ইউনিটে কত? 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার -18 -10 ইএসইউ। আরেকটা মুখস্থ করো, 1 ডিবাই সমান 10 টু দি পাওয়ার -18 ইএসইউ সেন্টিমিটার। বলো এই দুটা সবাই মুখস্থ করতে পারবা? এই দুটা সবাই মুখস্থ করতে পারবা কিনা? এই কনভার্সন গুলো আমি তোমাদেরকে শিখাই দিব, কনভার্সন কেমনে আসছে এইটা আমি শিখাই দিব। কনভার্সন নিয়ে চিন্তা করার কিছু নাই, এটা জাস্ট এখন লিখে রাখো, কারণ চ্যাপ্টার 2 তে পড়বা এটা। একটা জিনিস বলার জন্য যেহেতু ডাইপোল মোমেন্ট আমরা শিখতেছি, এইটার জন্য আমার যতটুকু দরকার এতটুকু তুমি জাস্ট ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট এইটা জাস্ট এমনি মাথায় রাখো একটু। আমরা চ্যাপ্টার 2 তে জাস্ট নেক্সট উইকে আমি এটা শিখাই দেবো। আগে তোমরা এটা বলো এই দুটা জিনিস মুখস্থ করতে পারবা কিনা। একটা ইলেকট্রনের চার্জ 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার -10 ইএসইউ, 1 ইএসইউ সমান, এই যে 1 ইএসইউ সমান 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9, মানে সরি 1 কুলম সমান 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইএসইউ। সেইটা না মনে রাখলেও এখন প্রয়োজন নাই, জাস্ট এই অঙ্ক করার জন্য এতটুকু মুখস্থ করো। মুখস্থ কার কার হইছে আমাকে একটু জানাও তো। হ্যাঁ জাকির ভাই, হ্যালো। হ্যাঁ একটু থাকেন, হ্যাঁ আমার ক্লাস শেষ হয়নি। হুম, আচ্ছা ঠিক আছে, ওকে। এইবার আসেন আপনারা, এইবার দেখেন, এইবার ব্যাপারটা হচ্ছে যে এটা দূরত্ব হবে। আচ্ছা ওকে, দেখো সবাই ভালো করে খেয়াল করো। এই যে অণুর বন্ধন দূরত্ব এত অ্যাংস্ট্রম, ডাইপোল মোমেন্টের মান 2 ডিবাই হলে অণুতে আয়নিক বন্ধনের শতকরা পরিমাণ কত? আচ্ছা, অণুতে আয়নিক বন্ধনের শতকরা পরিমাণ তুমি কিভাবে বের করবা? এই হচ্ছে আমাদের কথা। অণুতে আয়নিক বন্ধনের শতকরা পরিমাণ আমরা কিভাবে বের করব? খুব মনোযোগ দিয়ে দেখো, খুব ইজি জিনিস। অণুতে আয়নিক বন্ধনের শতকরা পরিমাণ, এখানে যে অঙ্কগুলো আছে এগুলো হচ্ছে বইয়ের অঙ্ক। এটা হাজারি বা মানে হাজারি, কোনোটা হাজারি স্যারের বইয়ের, কোনোটা গুহ স্যারের বইয়ের। হ্যাঁ এটা সমান হচ্ছে যে তোমার হিসাবকৃত ডাইপোল মোমেন্ট আর উপরে হচ্ছে পরীক্ষালব্ধ ডাইপোল মোমেন্ট, পরীক্ষালব্ধ মান। দেখো ভালো করে খেয়াল করো এই জিনিসটা মানেটা কি। এখন কোশ্চেনটা দেখে দেখো, এটা হচ্ছে সূত্র, আয়নিক বন্ধনের শতকরা পরিমাণের সূত্র হচ্ছে পরীক্ষালব্ধ মান
আর নিচে হচ্ছে হিসাবকৃত যে ডাইপোল মোমেন্টের পরিমাণ সেটা। পরীক্ষালব্ধ কিসের মান? পরীক্ষালব্ধ ডাইপোল মোমেন্টের মান, মানে ডাইপোল মোমেন্টের মান, পরীক্ষালব্ধ ডাইপোল মোমেন্ট। ওকে, মনে করো তোমার যে এইচএফ যে অণুটা আছে এই দুইটার মধ্যে যে এইটার মধ্যে অ্যাকচুয়ালি যেটা ডাইপোল মোমেন্ট সেটা হচ্ছে 2d বাই, এটা হচ্ছে অ্যাকচুয়ালি, এটা হচ্ছে তোমার পরীক্ষালব্ধ। তাহলে পার্সেন্টেজ অফ শতকরা পরিমাণ আয়নিক, বলো তো এটা উপরে যাবে না নিচে যাবে? এটা হচ্ছে পরীক্ষালব্ধ। তোমরা আমাকে এটা বলো আগে, এটা হচ্ছে পরীক্ষালব্ধ, এটা আমাকে বলো এটা উপরে যাবে নাকি নিচে যাবে? এটা উপরে নাকি নিচে? এটা কিন্তু হচ্ছে পরীক্ষালব্ধ, আমি পরীক্ষা করে যেটা পাইছি, এটা উপরে নাকি নিচে? কি বলছি? পরীক্ষা করে যেই মানটা পাওয়া গেছে। দেখো তাহলে আরেকবার দেখে নাও, পরীক্ষালব্ধ ডাইপোল মোমেন্ট হচ্ছে উপরে, হিসাবকৃতটা হচ্ছে নিচে, এটা উপরে বসবে, উপরে। তাহলে উপরে বসবে পরীক্ষালব্ধ, আর নিচেরটা হচ্ছে থিওরিটিক্যাল, হিসাবকৃত। হিসাবকৃত দেখো পরীক্ষালব্ধ মান হচ্ছে 2d বাই, হিসাবকৃত মানে কি এটা দেখো, এখন বুঝে যাবে, এখন কিছুই না। হিসাবকৃত মানে কি দেখো, এইচ আর এফ এর মধ্যবর্তী, এইচ আর এফ এর মধ্যবর্তী, এইচ আর এফ এর মধ্যবর্তী যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে বলছে 0.92 অ্যাংস্ট্রম। এই ডিস্টেন্সটাকে, এইটা সেন্টিমিটারে নিলে কি হবে? 0.92 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার, আর মিটারে নিলে -10 হইতো। বুঝছো? ক্লিয়ার? এখন মজার ব্যাপার, আমি যদি এইবার ডাইপোল মোমেন্ট বের করি, আমি যদি এবার ডাইপোল মোমেন্ট বের করব, ডাইপোল মোমেন্ট কার বের করব? এবার খেয়াল করো, এখনই জিনিসটা মানে তোমার কাছে খোলাসা হয়ে যাবে। এখন পর্যন্ত যা তোমার মনের মধ্যে মানে একটু হলেও কনফিউশন ছিল, খোলাসা হয়ে যাবে জিনিসটা। ডাইপোল মোমেন্ট আমরা বের করব হচ্ছে যে, আমি যদি চিন্তা করি এইটা 100% আয়নিক, 100% আয়নিক মানে কি? এই পুরাটাই হচ্ছে পজিটিভ, এই পুরাটাই হচ্ছে নেগেটিভ, 100% পজিটিভ 100% নেগেটিভ। তাদের মধ্যকার ডিস্টেন্স যদি আমাদের ওইটা হয়, তাহলে ডাইপোল মোমেন্ট কি হবে? তাহলে এইটাকে আমি চিন্তা করব, এই যে একটা ইলেকট্রন, মানে আমাদের যে একটা বন্ধন মানে কি? একটা বন্ধন মানে দুইটা ইলেকট্রন, একটা বন্ধন মানে দুইটা ইলেকট্রন, মানে একটা পজিটিভ চার্জ চিন্তা করো, আরেকটা নেগেটিভ চার্জ। একটা হচ্ছে একটা প্রোটন আছে একটা, এবং একটা ইলেকট্রনের মধ্যে যে অ্যাকচুয়ালি যেই বন্ধনটা আছে। তাহলে এখন দেখো প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জের পরিমাণ কত? তোমাদেরকে আমি যে বলছিলাম কিউ এর মান কত, কিউ এর মান কত আসলে বলো তো? 4.8 ইন্টু 10⁻⁻10 কত ইএসইউ, এটা হচ্ছে কিউ এর মান। তাহলে আমরা এইখান থেকে ডাইপোল, মানে এটা তো চার্জের মান, এইটা হচ্ছে, আরে এটা হচ্ছে কিসের মান বলো? এটা তো হচ্ছে চার্জের মান, এটা হচ্ছে চার্জের মান। তাহলে বলো এখন ডাইপোল মোমেন্টের মান যদি আমি বের করতে চাই, আমি 100% আয়নিক অবস্থায় যদি ডাইপোল মোমেন্ট বের করতে চাই, তাহলে কিউ ইন্টু ডি। তার মানে কত আসবে? 4.8 ইন্টু 10⁻10 ইন্টু 0.92 ইন্টু 10⁻8। এইটা কি? এটা ইএসইউ সেন্টিমিটার, এই মানটা। এটা কি বুঝছো? এটা কি বুঝতে পারলা বলো? এটা বুঝছো? ইএসইউ সেন্টিমিটার কত আসে? 4.8 ইন্টু 10⁻10 ইন্টু 0.92 ইন্টু 10⁻8 কত আসে বলো? 4.416 ইন্টু 10⁻18 ইএসইউ সেন্টিমিটার। বুঝছো? এখন বলো 1d বাই সমান 10⁻18 ইএসইউ সেন্টিমিটার, তাহলে এটাকে যদি আমরা ডি বাই এ প্রকাশ করতে চাই 10⁻18 দ্বারা ভাগ দিব, তাহলে কত থাকবে? 4.416 ডি বাই। এই 4.416 ডি বাইটা এইটা হচ্ছে হিসাবকৃত, মানে হচ্ছে আমি যদি এইটা 100% আয়নিক হইতো,
তাহলে তার ডাইপোল মোমেন্ট এটা হইতো, কিন্তু আসলে আমরা পরীক্ষা করে পাইছি এত, তাহলে এর পার্সেন্টেজ অফ আয়নিক বৈশিষ্ট্য এত ইন্টু 100% করে দিলে আমরা পেয়ে যাব। এটা কি কিছু বুঝলা? এই কথা কি বুঝছো? এটা কি কিছু বুঝলা? বুঝছো? এখন কি বুঝলা যে কাহিনীটা কি? এই ডিভাইটা 2 ডিভাইটা হচ্ছে আমাদের কি, আমরা আসলেই যেটা পাইছি। আর 100% আয়নিক হইলে তার ডাইপোল মোমেন্ট হইতো 4.416, তার মানে আমাদের আসতেছে 45.28, 45.28% হচ্ছে আমাদের পার্সেন্টেজ। বুঝছো? মানে কাহিনী হচ্ছে কি, কাহিনী হচ্ছে পরীক্ষালব্ধ একটা মান, মানে অ্যাকচুয়াল মান, এটা কিন্তু অ্যাকচুয়ালি কত সেইটা আমাদের এই পরীক্ষালব্ধ মানটা অ্যাকচুয়ালি কত এটা তোমাকে। আর এইটা যদি 100% আয়নিক হইতো সেইটা কত, সেইটা ডাইপোল মোমেন্ট হচ্ছে কিউ ইন্টু ডি। কিউ মানে কি, একটা প্রোটনের চার্জ, ডি মানে কি সেটা দেওয়া থাকবে, যে ওই দুটার বন্ধন দূরত্বটা দেওয়া থাকবে। কথা কি বুঝছো? একটু বলো, একটু বলো ক্লিয়ার কিনা আপনারা একটু বলেন। সামারি করে দেন। আচ্ছা, সামারি করে দিচ্ছি। সামারি করে দেওয়ার ক্ষেত্রে তোমাদের, সামারি করে দেওয়ার ক্ষেত্রে আমি আরেকটা তোমাদের অঙ্ক করাবো। থামো। তোমাদের আরেকটা অঙ্ক করাই সামারি করাচ্ছে। তোমাদেরকে আমি যদি বলি HCl, এটা কি দিছিলাম, HF না, এই জায়গায় HF দিছিলাম। ধরলাম যে HCl এইটার বন্ধন দূরত্ব যেটা আছে, সেই বন্ধন দূরত্ব হচ্ছে 127 ইন্টু 10⁻⁻10 সেন্টিমিটার, তাই দিছে। ওকে, আর HCl এর পরীক্ষালব্ধ মান হচ্ছে, HCl এর পরীক্ষালব্ধ ডাইপোল মোমেন্টের মান, ডাইপোল মোমেন্টকে মিউ দ্বারা প্রকাশ করা হয় 1.11 ডিভাই 1.11 ডিভাই। বলো শতকরা, শতকরা পরিমাণ কেমনে বের করবা? বলো কেউ বের করবা? পারবা পারবা পারবা? বলো। প্রথমে প্রথমে আমরা আমরা যেটা বের করব, যে 100% আয়নিক ধরে আমরা যদি ডিভাইটা বের করার চেষ্টা করি তাহলে কি হবে বলো। ডি মিউ টি, টি মানে থিওরিটিক্যাল, ইয়া সমান কিউ দিবা, কিউ ইন্টু ডিস্টেন্স ডি। কিউ মানে কত, 4.8 ইন্টু 10⁻⁻18, এটা তো মুখস্থ নাকি, -10, 4.8 ইন্টু 10⁻⁻10 এত ইউএসইউ, ইন্টু ডি এর মান কত, 127 গুণন 10⁻⁻10, এটা কি সেন্টিমিটার? কত আসে? 4.8 ইন্টু 10⁻⁻18 ইন্টু 127 ইন্টু 10⁻⁻10, আচ্ছা 6.096 ইন্টু 10⁻⁻18 ইউএসইউ সেন্টিমিটার। একে আমরা জাস্ট 10⁻⁻18 দ্বারা ভাগ দিব। কেন ভাগ দিব? তাহলে আমরা ডিভাইয়ে পেয়ে যাব, মানে ইউএসইউ সেন্টিমিটার 1 ডিভাই সমান 10⁻⁻18
ইএসইউ সেন্টিমিটার, এই জিনিসটার কারণে। তাহলে তুমি ডিবাইয়ে পেয়ে গেলা যখন, তোমরা কত পাইলা 6.096। এইটা হচ্ছে সম্পূর্ণ আয়নিক হলে এই মানটা আসতো, এটা হচ্ছে থিওরিটিক্যাল। অ্যাকচুয়ালি তুমি প্র্যাকটিক্যাল কত পাইছো ডিবাইয়ের মান? অ্যাকচুয়ালি তুমি প্র্যাকটিক্যাল যেটা পাইছো 1.11 ডিবাই। তাহলে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টারিস্টিক কতটুকু শো করবে? অ্যান্সার হচ্ছে তুমি পাইছো 1.11, আর থিওরিটিক্যাল হচ্ছে আমাদের যদি 100% আয়নিক হইতো তাহলে এটা ইন্টু 100%। বুঝছো? ক্লিয়ার? ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান ভাগ 6.096, 0. আচ্ছা এটা মানে 18.20%। বুঝছো? ক্লিয়ার? আর কি কোনো সমস্যা আছে আমাকে একটু বলো, আর কি কোনো সমস্যা আছে? হ্যাঁ আমি পুরস্কার দিব আর কি। এই তোমাদের আগে মেগা এক্সামটা হয়ে যাক, মেগা এক্সাম হয়ে গেলে তোমাদের নোটের পুরস্কার হবে। একটু নোটটা তোমাদের জন্য একটু দেরি করে করতে বলতেছি, দেরি করে পুরস্কার আয়োজন করতেছি এই জন্য, যাতে করে ওইটার জন্য কারো হ্যাম্পার না হয় পড়াশোনা। হ্যাঁ, যে আস্তে আস্তে নোট করুক, এইটার কারণে নোটের পুরস্কার কিন্তু থাকবে চ্যাপ্টার ওয়াইজ। এখন কি সবাই ক্লিয়ার হইছো? আর কোনো ঝামেলা আছে? 100% দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ 100% দিয়ে গুণ না করলে পার্সেন্টেজে কেমনে পাবা? পার্সেন্টেজ লাগবে না? এইটা হচ্ছে 100% আয়নিক হইলে কত হইতো, আর আসলেই কত, তাহলে কত ওর মধ্যে কত, এইটা বিষয়টা। এটা কি ক্লিয়ার? কারো সমস্যা আছে নাকি? সবাই ক্লিয়ার? যারা ক্লিয়ার হইছো ক্লিয়ার লেখো। এখন যারা ক্লিয়ার হইছো ক্লিয়ার লেখো, একটু তাড়াতাড়ি ক্লিয়ার লেখো। এক্সামে কি এমন ইকুয়েশন দিবে? এক্সামে এমন ইকুয়েশন দিতে পারে কেন? হাজারি স্যারের বইয়ে তোমরা দেখবা যে পেজ নাম্বার 359, এখনকার যে এডিশন আছে, এগুলো এখনকার এডিশন গুলো সবগুলাতেই এই ডিবাই এর ইয়াটা দিছে। এবং গতবার কুয়েটে পরীক্ষায় আসছে, রুয়েট, কুয়েট, চুয়েট, বুয়েটে, একবার প্রিলিতে আসছে, বুয়েট প্রিলিতেও আসছে। তাহলে অ্যাডমিশনে তো দিচ্ছেই, একাডেমিকে দিতে সময় লাগবে না, কারণ হাজারি স্যারের বইয়ে যেহেতু এখন দিয়ে দিছে। বুঝছো? ওকে, ঠিক আছে। তো জিনিসটা তোমাদের জানা থাকা দরকার। আর আর মনে হয় আমাদের আজকে আর লেনদি না করি, আগামী দিন থেকে আমরা আর অল্প একটু যেইটুকু বাকি আছে, এই পাশে একটু বাকি আছে, ওই পাশে এস ব্লক বাকি আছে, আমরা এসপি এগুলো ধরে আমাদের আর ম্যাক্সিমাম তিনটা লেকচার লাগবে। ম্যাক্সিমাম তিনটা, যদি দুইটাতে শেষ করা যায় চেষ্টা করবে, না দুইটাতে শেষ হবে না, তিনটা লেকচার লাগবে আমাদের, তাহলে চ্যাপ্টার শেষ হয়ে যাবে এই চ্যাপ্টারটা। ঠিক আছে? তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। হেনরি, আচ্ছা হেনরি স্মিথ, এক সেকেন্ড একটু থামো। হেনরি স্মিথ যে ইকুয়েশনটা আছে, এইটা তোমাদের মানে গুহ স্যারের বইয়ে আছে। এটা মোটেও কোনো মানে এস্টাবলিশড ইকুয়েশন না, এবং শুধুমাত্র গুহ স্যারের বইয়ে আছে। আমি এখানে যদিও আমার কাছে ওই যে এই ইকুয়েশনটার মানে অঙ্ক আমার এখানে আছে, আমি না হলে নেক্সট দিন এটা দেখাই দেবো। এটা খুব সহজ, একটা ইকুয়েশনের মধ্যে জাস্ট মানগুলো বসায় দেওয়া, আর কিছু না। পরিণাত্মকতার পার্থক্য দিয়ে এটা বের করে ফেলা যায়। ওটা অ্যাডমিশনে মাঝে মাঝে দেখাই আমরা অ্যাডমিশনে, কিন্তু যেহেতু হাজারি স্যারের বইয়ে নাই, খুব কম পরিমাণে দেখাই আর কি এটা। ঠিক আছে, আগামী দিন দেখাই দিব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।